দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো তার আগে কিছু বিষয় আমাদের জানতে হবে। আহ, আমি কিছু কান্ট্রির নাম হচ্ছে বলবো, যেটা কোন কন্টিনেন্টে আছে এবং এরা কোন ইলেকট্রাল সিস্টেমটা ফলো করে। ইলেকট্রাল সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার ইলেকশনটা হয়। যেমন আমাদের ইন্ডিয়া হচ্ছে আমাদের এশিয়া কন্টিনেন্টের মধ্যে আছে। এটা হচ্ছে কি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে APTP, এই ইলেকট্রাল সিস্টেমটা ফলো করে। একই রকমভাবে ইউএসএ, এটা তো তোমার নর্থ আমেরিকাতে আছে। এখানে ইলেকট্রাল কলেজ থাকে প্লাস APTP, মানে ফার্স্ট তোমার হচ্ছে পাস্ট দ্য পোস্ট, এই সিস্টেমটা থাকে। ইউকেতেও একই রকম, এটা ইউরোপে আছে, এটাতেও তোমার হচ্ছে FPTP এই সিস্টেমটা ফলো করা হয়। ব্রাজিলে হচ্ছে সাউথ আমেরিকাতে আছে, এটা হচ্ছে এখানে 2 রাউন্ড সিস্টেম ফলো করা হয়। আর অস্ট্রেলিয়া, এখানে তোমার হচ্ছে প্রেফারেন্সিয়াল ভোটিং, এই সিস্টেমটা ফলো করা হয়। আর সাউথ আমেরিকাতে তোমার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটাতে আমাদের ইন্ডিয়াতে রাজ্যসভার মেম্বার এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা হয় আমাদের ইন্ডিয়াতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, PR-এর মাধ্যমে। সেটা কিন্তু ফলো করে সাউথ আমেরিকাতে। হ্যাঁ, যে ব্যাপারটা আমরা জানলাম সেটা হচ্ছে কি, যে ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রাল সিস্টেম কিন্তু তোমার হচ্ছে ডিফারেন্ট বা অন্যান্য দেশগুলো তোমার হচ্ছে ফলো করে। এবার দেখো, যে লসগুলো অ্যাকচুয়ালি দ্য লস গভর্নিং ইলেকশন, আমি বলছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানার আগে কিছু ব্যাপার আমাদের হচ্ছে এখান থেকে মনে রাখবো আমরা। যদিও আরও কিছু ব্যাপার রয়েছে যেটা আমি অলরেডি কিছু ডিসকাশন করেছি, বাট আরও আমি ডিসকাশন করব। দ্য লস গভর্নিং ইলেকশন, যে ইন্ডিয়ার হচ্ছে কী বলতো, ইন্ডিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়ার আছে একটা ইম্পর্টেন্ট ইলেকশন লস, যেটা কী বলতো, যেটা এখানকার ইলেকশনকে ফ্রি করে, ফেয়ার করে অ্যান্ড পিসফুল করে। এবার যখনই আমি লসের কথা বলছি, 3টা ইম্পর্টেন্ট ল আমাদের এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল, 1950। এই লটা মেইনলি ডিলস উইথ অ্যালোকেশন অফ সিটস, মানে এটা ডিসাইড করে যে হাউ মেনি লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলি সিটস ইচ স্টেট শুড হ্যাভ। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলা হয়, 42টা তোমার সিট রয়েছে তোমার লোকসভাতে, ঠিক আছে। সেরকমই অন্যান্য স্টেটগুলোতে তোমার হচ্ছে ডিফারেন্ট তোমার হচ্ছে নাম্বার অফ সিট রয়েছে। তো তাহলে যে রুলটার কথা বললাম আমি, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, এই এই তোমার হচ্ছে রুলটার মাধ্যমে অ্যালোকেশন অফ সিটস এটা কিন্তু তোমার হচ্ছে করা হয়। যেমন দেখো, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে উত্তরপ্রদেশে তোমার হচ্ছে অনেক বেশি সিট রয়েছে, কারণ এখানকার পপুলেশন কি অনেকটাই লার্জ। একই রকমভাবে সিকিম যদি দেখি, সিকিমে কিন্তু অনেক কম সিট রয়েছে, কারণ এখানকার পপুলেশনটা অনেকটাই কি কম, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে পপুলেশনের উপর নির্ভর করে কিন্তু সিটের তোমার হচ্ছে কম বেশি হয়। এবার দেখো, ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, এই ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সি এই অ্যাক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি কী করা হয়, এটা কি, ইট ফিক্সেস দ্য বাউন্ডারিজ অফ ইলেকশন এরিয়াস, মানে কনস্টিটিউয়েন্সিস। মানে সাপোজ মনে করো আমাদের পার্টিকুলারলি কোনো একটা নামে একটা সিটি আছে, বা নামে একটা তোমার কনস্টিটিউয়েন্সি আছে, ABC নামে একটা কনস্টিটিউয়েন্সি আছে ধরো। তো সেই কনস্টিটিউয়েন্সিটা কতটা জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু ফিক্স করেছে এই ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, এই ব্যাপারটা, ঠিক আছে। যেমন দেখো, কোনো একটা এরিয়াতে তোমার হচ্ছে পপুলেশন যত ইনক্রিজ হবে কোনো একটা এরিয়াতে, কোনো একটা সাপোজ মনে করো, ইফ দ্য পপুলেশন ইনক্রিজ ইন ওয়ান এরিয়া, দ্য কনস্টিটিউয়েন্সি বাউন্ডারি মে চেঞ্জ। যেটা আমি বললাম যে ABC সিটির কথা, আমি যেটা বললাম যে ABC সিটিতে তোমার পপুলেশনটা তোমার হচ্ছে বাড়লো, ঠিক আছে। তো তখন কিন্তু কনস্টিটিউয়েন্সি বাউন্ডারিটা তোমার হচ্ছে কী করা হবে, বাড়ানো হবে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার আশা করি। এইবার এরপর হচ্ছে ইলেকটোরাল রোল। দেখো, এই লটা কী করে, এই লটা প্রোভাইড করে, এই লটা হচ্ছে প্রোভাইড করে রুলস, কিছু পার্টিকুলার রুলস প্রোভাইড করে প্রিপেয়ার করার জন্য ভোটার লিস্ট।
এবং যেখানে বলা হয় যে প্রত্যেকটা এলিজেবল সিটিজেনের নাম যাতে ইলেকটোরাল রোলে তোমার হচ্ছে অবশ্যই থাকে। দেখো, তো ইলেকটোরাল রোল হচ্ছে কী করে, তারা হচ্ছে ল প্রোভাইড করে, যে মানে এই লটা অ্যাকচুয়ালি কী প্রোভাইড করে, কিছু রুলস প্রোভাইড করে যেটার মাধ্যমে তোমার হচ্ছে কি একটা ভোটার লিস্ট প্রিপেয়ার করা যায়, ঠিক আছে। এবং সেখানে বলা হয় যে প্রত্যেকটা এলিজেবল সিটিজেনের নাম যাতে তোমার হচ্ছে এই ইলেকটোরাল রোলে থাকে, ঠিক আছে। এবার দেখো, এবার রাইট টু ভোট, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি বলে, এখানে যে প্রত্যেকেই যারা হচ্ছে তোমার হচ্ছে অ্যাবাভ 18 বা 18 ইয়ার্স, তারা কি কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন ফেস করবে না। রিলিজিয়ন, তোমার হচ্ছে কাস্ট, রেস, জেন্ডার, হ্যাঁ, এইসব ব্যাপারে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন ফলো না করে তারা কী করবে, তারা হচ্ছে তোমার তাদের রাইট আছে ভোট দিতে, ভোট দেওয়ার একটা রাইট রয়েছে, এটা বলে। এবার দেখো পরের যে রুলসটা সেটা হচ্ছে কি, মানে এটা কিন্তু সবগুলোই আমরা হচ্ছে আগের রুলসটা অনুসারে জানলাম। এবার হচ্ছে পরের রুলসটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। এখানে কি বলে, এই অ্যাক্টটা ডিলস করে উইথ দ্য অ্যাকচুয়াল কন্ডাক্ট অফ ইলেকশন, ঠিক আছে। তাহলে এই অ্যাক্টটা ডিলস করে কার সঙ্গে, উইথ দ্য অ্যাকচুয়াল কন্ডাক্ট অফ ইলেকশন, ঠিক আছে। এবং এটা কি ইনক্লুড করে, নমিনেশন অফ ক্যান্ডিডেটস, মানে পিপল যারা হচ্ছে তোমার চায় আর কি ইলেকশন কন্ডাক্ট করতে, মানে ইলেকশন কন্টেস্ট করতে, তারা অবশ্যই কী করবে, নমিনেশন পেপার হচ্ছে সাবমিট করবে। আর ইলেকশন ক্যাম্পেইনের ব্যাপারটা এখানে বলা থাকে যে ইট লেস ডাউন রুলস ফর ক্যাম্পেইনিং। হ্যাঁ, যেমন মনে করো ক্যাম্পেইনিংয়ে সেখানে কী হতে পারে, যেমন পাবলিক মিটিং করবে, পোস্টার বিভিন্ন জায়গাতে দেবে, স্পিচেস দেবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করবে, এই সবগুলো এখানে তোমার হচ্ছে অ্যালাউ করা হয়। এছাড়াও কি আমাদের এখান থেকে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে কি ভোটিং প্রসিডিওরটা। এটা কি এক্সপ্লেন করে যে কীভাবে ভোটিংটা তোমার হচ্ছে কন্ডাক্ট করা হবে। যেমন হচ্ছে কি দেখো, পুলিং বুথ, ঠিক আছে, যেখানে গিয়ে ভোট দেয়, ইভিএম মেশিন, তারপরে ভিভিপ্যাট, ঠিক আছে, তারপরে পোলিং অফিসার, এই সব কিছু নিয়ে কিন্তু এই অ্যাক্টে বলা আছে। এবার তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে আরেকটা জিনিস আলোচনা করে, সেটা হচ্ছে কি ইলেকশন ডিসপুটস, যে যদি কোনো রকম কোনো ডিসপুট তোমার হচ্ছে বের হয় ইলেকশনের পরে, তাহলে কিন্তু এই অ্যাক্টে বলা আছে যে কীভাবে মানে কীভাবে সেই ডিসপুটটাকে সলভ করতে হবে। এবার দেখো 3 নাম্বার যেটা বলে সেটা হচ্ছে কি প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট 1952। এই লটা কি বলে, এই লটা প্রোভাইড করে কিছু রুলস ইলেক্টিংয়ের জন্য প্রেসিডেন্ট আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এবার কেন হচ্ছে এই অ্যাক্টসগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ কি একসঙ্গে তারা এনশিওর করে কি ফ্রি ইলেকশন, ফেয়ার ইলেকশন, আর হচ্ছে কি অনেস্ট ইলেকশন, ঠিক আছে। এরপর হচ্ছে কি ট্রান্সপারেন্ট ইলেকশন, আর হচ্ছে কি অ্যাকাউন্টেবল ইলেকশন প্রসেস। এই জিনিসগুলো দ্বারা হচ্ছে তোমার হচ্ছে কিন্তু এই রুলসগুলোর মাধ্যমে আমরা এবং যে অ্যাকচুয়ালি ইলেকট্রাল সিস্টেম থাকে, সেই ইলেকট্রাল সিস্টেম হচ্ছে ইজিলি তোমার হচ্ছে মেনটেন করতে পারে, যার ফলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এবার দেখো ইলেকট্রাল অফেন্সেস অ্যান্ড করাপ্ট প্র্যাকটিসেস, এটা কীরকম দেখো। দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, সেই অ্যাক্ট কী করে বলো তো, আরও লিস্ট করে কিছু অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ইললিগাল। যেমন দেখো ব্রাইবিং ভোটার্স, যেমন মনে করো একটা ক্যান্ডিডেট কখনোই কিন্তু একটা ক্যান্ডিডেটকে তোমার হচ্ছে মানি দিতে পারে না। হ্যাঁ, মানি দেওয়া মানে কি ভোটটা কিনে নিচ্ছে, কোনো গিফট দিতে পারে না, ঠিক আছে। গিফট দেওয়া মানে কি, মানে হচ্ছে তোমার ভোটটা কিনে নেওয়া। এবার মনে করো কেউ প্রমিস করলো না, হ্যাঁ আমি তোমাকে জব দেবো একটা, তুমি আমাকে ভোট দাও, এটাও করতে পারে না। ইভেন কি অফার হচ্ছে কোনো ফেভারও অফার করতে পারে না। তো এটা করা মানে হচ্ছে কি সেই ভোটারকে ইনফ্লুয়েন্স করানো, ঠিক আছে। যেমন মনে করো সাপোজ মনে করো আই উইল গিভ ইউ 500 রুপিস ইফ ইউ ভোট ফর মি, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে তো ইলেকট্রাল অফেন্স, ঠিক আছে।
এবার দেখো পরের ব্যাপারটা যেটা জানবো সেটা হচ্ছে কি আস্কিং ফর ভোটস ইন দ্য নেম অফ রিলিজিয়ন অর কাস্ট, এটাও কিন্তু একটা অফেন্স। কোনো ক্যান্ডিডেট কখনোই একটা পিপলকে বলতে পারে না যে তাকে মানে তাকে ভোট দেবে বিকজ অফ রিলিজিয়ন, কাস্ট, রেস, কমিউনিটি, ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপর ভিত্তি করে যে আমি তোমাকে সেম ল্যাঙ্গুয়েজের আমি কথা বলি, তাহলে আমাকে ভোটটা দিও, সেম কমিউনিটির আমি আমাকে ভোটটা দিও, ঠিক আছে, এরকম কিন্তু কখনোই বলতে পারে না। এরপর হচ্ছে কি, যেমন মনে করো ভোট ফর মি বিকজ উই বিলং টু দ্য সেম রিলিজিয়ন, এটাও কিন্তু ইললিগাল। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু দেখা হয়, হয়ে গেল। এবার অনেক সময় কি বলো তো, তোমার হচ্ছে গভর্নমেন্ট অফিসার যারা থাকে তারাও কিন্তু তাদেরকে কিন্তু মিস ইউজ করা হয়। মনে করো ক্যান্ডিডেট কখনোই একটা গভর্নমেন্ট অফিসারকে বলতে পারে না যে সে তোমার হচ্ছে তার হয়ে ইলেকশন ক্যাম্পেইন করুক। ইভেন গভর্নমেন্ট অফিসারও কিন্তু যেতে পারে না, সেটা হচ্ছে একবারেই তোমার হচ্ছে একটা ইললিগাল প্র্যাকটিস, ঠিক আছে। ইভেন কি কারা হচ্ছে কোন কোন মানে যদি আমি উল্লেখ করি যে কারা যেতে পারে না, যেমন কি জাজেস, ম্যাজিস্ট্রেট, গ্যাজেটেড অফিসার, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে পুলিশ অফিসার, আর্মি পার্সোনাল, এক্সাইজ অফিসার, এরা প্রত্যেকেই। এবং এখানে গভর্নমেন্ট অফার করে কি যে প্রত্যেককেই মানে যারা যারা গভর্নমেন্ট অফিসার আছে তারা হচ্ছে কি নিউট্রাল থাকবে সবসময়, ইলেকশনের ক্ষেত্রে তারা কারো হয়ে কোনো প্রচার করতে পারবে না। এরপরে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডিলিমিটেশন কমিশন। হোয়াট ইজ ডিলিমিটেশন? এগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানার আগে কিন্তু আমাদের ইলেকশন নিয়ে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, এই জন্য আমি এই ব্যাপারগুলো আলোচনা করছি। হোয়াট ইজ ডিলিমিটেশন? দেখো, ডিলিমিটেশনের মানেটা কি, যে ফিক্সিং অর চেঞ্জিং দ্য বাউন্ডারিজ অফ কনস্টিটিউয়েন্সিস অ্যাকর্ডিং টু পপুলেশন, যেটা আমি অলরেডি বললাম যে যখন পপুলেশনটা বেড়ে যাবে তখন সেই অনুসারে কী বলতো, সেই অনুসারে তোমার হচ্ছে কী করা হবে, সেই অনুসারে তোমার হচ্ছে বাউন্ডারি ফিক্সড করা হবে, ঠিক আছে। ইভেন মনে করো একটা পার্টিকুলার তোমার হচ্ছে অ্যামাউন্ট অফ মানে পিপল ছিল, ঠিক আছে, তো তারা সেখান থেকে বেড়ে গেল, পিপল বাড়লো, তার মানে কি সেটার বাউন্ডারি সেই তোমার কনস্টিটিউয়েন্সির বাউন্ডারি কিন্তু বাড়বে বা কমবে, ঠিক আছে। এবার কেন হচ্ছে এটা দরকার? সাপোজ মনে করো আমি এখানে যেমন একটা আমি উল্লেখ করলাম যে কনস্টিটিউয়েন্সি এতে মনে করো 5 লাখ পিপল আছে, কনস্টিটিউয়েন্সি বিতে মনে করো তোমার হচ্ছে 25 পিপল আছে। এবার দুটোতেই মনে করো দুটো এমপি আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটাতেই একটা করে, মানে বোথ ইলেক্ট অনলি ওয়ান এমপি। এইবার এটা হচ্ছে একবারে আনফেয়ার বলা যেতে পারে। কারণ কি, মনে করো একটাতে তোমার 5 লাখ আছে, আরেকটাতে 25 লাখ আছে, তাহলে এই যে বাউন্ডারিটা আছে আর কি, বা এই যে অ্যামাউন্ট অফ পিপলটা আছে, সেগুলো তোমার হচ্ছে কোথাও কম বেশি, কোথাও বেশি, কোথাও কম আছে। তার মানে কি, এটাতে কিন্তু তোমার হচ্ছে একটা ক্যান্ডিডেট কিন্তু ইস্যু করতেই পারে, ঠিক আছে, বা একটা ক্যান্ডিডেট ইস্যু রেজ করতেই পারে যে ওখানে তোমার হচ্ছে কম ক্যান্ডিডেট, ওখানে কম লোক সংখ্যা আছে, বা এখানে তোমার হচ্ছে বেশি লোক সংখ্যা আছে, এবং যে ইলেকশনটা এখানে কন্ডাক্ট হবে সেটা কিন্তু আনফেয়ার হবে। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে বাউন্ডারিজ হচ্ছে সবসময় চেঞ্জ করা হয় যাতে রিপ্রেজেন্টেশনটা কি ইকুয়াল থাকে। ক্লিয়ার? এবার হচ্ছে এটার অবজেক্টিভটা কি, ডিলিমিটেশন সবসময় কি করে, রিপ্রেজেন্টেশনকে ইকুয়াল করে, আর কি তোমার হচ্ছে ব্যালেন্স পপুলেশনকে, মানে ব্যালেন্স পপুলেশন এমন কনস্টিটিউয়েন্সিস, মানে বিভিন্ন কনস্টিটিউয়েন্সির মধ্যে পপুলেশনকে ব্যালেন্স করে। মনে করো কোথাও তোমার হচ্ছে 5 লাখ আর কোথাও 25 লাখ আছে, তাহলে এটা ভুল। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে, বাট এটা খুবই আনফেয়ার হবে যদি এতটা ডিফারেন্স থাকে, ঠিক আছে। এবং ডিলিমিটেশন আরেকটা তোমার হচ্ছে কি ফেয়ার ইলেকশনকে এনশিওর করা। ক্লিয়ার? এবার দেখো আমরা যেটা জানবো যে তোমার হচ্ছে আর্টিকেল 82 নিয়ে জানবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। দেখো আর্টিকেল 82 কী করে, আর্টিকেল 82 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইড করে সিটিং আপ আ ডিলিমিটেশন কমিশন আফটার ইচ সেন্সাস, ঠিক আছে। যখন পার্লামেন্ট ডিসাইড করবে তো তখন কিন্তু তোমার হচ্ছে প্রত্যেকটা সেন্সাসের পরে আর্টিকেল নাম্বার 82-তে বলা আছে যে ডিলিমিটেশন কমিশন কিন্তু সেট আপ করতে হবে, মানে যেখানে কি বলতো, যেখানে দেখবে যে এই কনস্টিটিউয়েন্সিতে লোক সংখ্যা কত আছে এখন। বুঝতে পারছো? তাহলে ডিলিমিটেশন কমিশনের কাজটা হচ্ছে এটাই। যেমন সাপোজ ইন্ডিয়াতে তোমার হচ্ছে এখনও অবধি বলা যেতে পারে তোমার হচ্ছে 4বার 52, 63, 73 আর হচ্ছে 2002, ঠিক আছে,
এই 4বার হচ্ছে ডিলিমিটেশন কমিশন হয়েছিল। তো এবার কথা হচ্ছে যে 1973 পরে 2002-তে মানে এত গ্যাপের কেন ডিলিমিটেশন কমিশন বসেছিল? এটার কারণটা হচ্ছে তোমার হচ্ছে মানে পপুলেশনটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য কি করে গভর্নমেন্ট তোমার হচ্ছে ফ্রোজ করে তোমার হচ্ছে ডিলিমিটেশনটাকে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্টেটকে এনকারেজ করে যাতে পপুলেশনটাকে কন্ট্রোল করা যায়, পপুলেশন গ্রোথটাকে যাতে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? এবং যার ফলে কিন্তু এই লাস্ট যে ডিলিমিটেশন কমিশনটা হয়েছিল সেটা কিন্তু 2002-তে হয়েছিল, এবং সেটা 1973 অনেকটা পরে হয়েছিল আর কি। এটা আসতেই পারে যে কেন এত ডিফারেন্সে করা হয়েছিল, বিকজ দ্য গভর্নমেন্ট ফ্রোজ ডিলিমিটেশন টু এনকারেজ স্টেট টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ। এবং এটা কি করে, দিস ফ্রেজ কন্টিনিউড আনটিল আফটার দ্য 2001 সেন্সাস। এবার হচ্ছে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেখো ইসিআই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কনস্টিটিউশন আমাদেরকে দেয় যে ইসিআইকে হচ্ছে একটা কমপ্লিট কন্ট্রোল দিতে হবে এই ইলেকশন কন্ডাক্টের ক্ষেত্রে। এটা কি করবে, এন্টায়ার ইলেকশন প্রসেসটাকে সুপারভাইজ করবে, এন্টায়ার ইলেকশন কমিশনটাকে মানে প্রসেসটাকে। এবার হোয়াট ইজ ইসিআই? ইসিআই এর ফুল ফর্ম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কি একটা অটোনমাস বডি, মনে রাখবে অটোনমাস বডি। এটা কারো কথা শুনে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এটা একটা পার্মানেন্ট বডি এবং এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এটা এস্টাবলিশ করা হয়েছিল কবে? তোমার 25 জানুয়ারি 1950-তে এটা এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে? এই যে সমস্ত আর্টিকেলগুলো ইসিআই লাগে সেটা হচ্ছে কি আর্টিকেল নাম্বার 324 থেকে 329 অফ দ্য কনস্টিটিউশন এক্সপ্লেন করে যে ইসিআইয়ের তোমার কী পাওয়ার দেওয়া থাকবে, কী ফাংশন, ইলেকশন প্রসিডিওরটা কী হবে, ঠিক আছে? এগুলো বলা আছে। এবার এই যে ইলেকশনটা হয়, বিভিন্ন রকম ইলেকশন হয়, সেটা কীভাবে কন্ডাক্ট করে ইসিআই? দেখো ইলেকশন তোমার হচ্ছে বা কোন কোন ইলেকশনকে কন্ডাক্ট করে, এক নম্বর হচ্ছে লোকসভা, রাজ্যসভা, আর হচ্ছে কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা, আর হচ্ছে কি লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ, যদি এটা সব স্টেটে হয় না, প্রেসিডেন্টের ইলেকশন, আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এই ইলেকশনগুলো কিন্তু তোমার হচ্ছে কন্ডাক্ট করে ইসিআই। এবার দেখো স্টেট ইলেকশন মেশিনারিটা কি? ইসিআই যে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কি করে, একজন চিফ ইলেকট্রাল অফিসার মানে সিইও তোমার হচ্ছে অ্যাপয়েন্ট করে প্রত্যেকটা স্টেটে, ঠিক আছে? এবং অন্যান্য যে অফিসারগুলো থাকে তারা কিন্তু তোমার হচ্ছে হেল্প করে ইলেকশনটাকে সঠিকভাবে কন্ডাক্ট করার ক্ষেত্রে। কোন কোন অফিসারগুলো দেখো, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে তহসিলদার। এরা হচ্ছে তোমার থাকে যারা হচ্ছে এই তোমার হচ্ছে সিইও যে চিফ ইলেকশন অফিসার যে থাকে তাকে কিন্তু হেল্প করে, ঠিক আছে? ইলেকট্রাল অফিসারকে হেল্প করে এখানে ইলেকশনটা যাতে সঠিকভাবে করা যায়। এবার দেখো এটার ফাংশনটা কি, এই ইসিআইয়ের ফাংশনটা কি দেখো, প্রিপেয়ারিং ইলেকট্রাল রোল। যে ইলেকট্রাল রোল হচ্ছে কি একটা অফিসিয়াল ভোটার লিস্ট, এটা কীভাবে প্রিপেয়ার করা হয়, এটা ইসিআই সেন্ড করে প্রত্যেকটা অফিসারকে আর কি, প্রত্যেকটা হাউসে বলা যেতে পারে। তারা ইনফরমেশন কালেক্ট করে অ্যাবাউট এলিজেবল ভোটারদের নিয়ে। তারপরে যারা হচ্ছে এলিজেবল হয় তারা হচ্ছে কী করতে পারে, তারা কিন্তু পরবর্তীকালে ভোট দিতে পারে, ঠিক আছে? এবার দেখো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা এসআইআর কয়েকদিন আগে হলো, ঠিক আছে? এইবারের আমাদের এখানে বিধানসভা, ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার ঠিক আগেই হলো। এসআইআরের মানেটা কি? এসআইআর মানেটা হচ্ছে তোমার হচ্ছে ভোটার লিস্টটাকে আপডেট করা, ঠিক আছে? এটা কি ইনক্লুড করে বলো তো, যে অ্যাডিং তোমার নিউ ভোটার, কারেক্টিং মিস্টেক্স, রিমুভিং ডুপ্লিকেট নেমস, রিমুভিং নেমস অফ ডেড ভোটার্স, রিমুভিং তোমার হচ্ছে নেমস অফ পিপল হু শিফটেড পারমানেন্টলি, রিমুভিং পারমানেন্টলি আনট্রেসেবল পার্সন, এদেরকে কিন্তু রিমুভ করে, ঠিক আছে? তারপরে একটা ফ্রেশ তোমার হচ্ছে একটা ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে, যেটা আমাদের এবার কিন্তু হলো। এবার দেখো ক্লেম অ্যান্ড অবজেকশন। মনে করো সাপোজ এই ফাইনাল ভোটার লিস্ট মনে করো বের হওয়ার আগে পিপল কিন্তু তাদের হচ্ছে রিকোয়েস্টগুলো জানাতে পারে যে
মনে করো সাপোজ কারো নাম মনে করো বাদ গেল, তখন কিন্তু সে কিন্তু আবেদন করতে পারে, মানে ক্লেম করতে পারে, অবজেকশন করতে পারে কেন আমার নামটা বাদ গেল। তারপরে কি সে রিকোয়েস্ট করতে পারে কারেকশনের জন্য, ইভেন বলতে পারে যে তার নামটা যাতে অ্যাড করা হয়, ইভেন কি সে তোমার অবজেক্ট করতে পারে যে রং এন্ট্রি করা হয়েছে, তার নামটা ভুলভাবে বা তার ইনফরমেশনগুলো ভুলভাবে তোমার এন্ট্রি করা হয়েছে, ঠিক আছে। তো এই সব কিছু চেক করার পরে ফাইনাল তোমার হচ্ছে ইলেকট্রাল রোল কিন্তু পাবলিশ হয়। যেমন এবারে যে এসআইআর হলো, প্রথমে কিন্তু ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে, তারপর সেই ড্রাফট লিস্টে থেকে তারপরে তোমার হচ্ছে ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছে, এবং ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পরেও তোমার অনেকগুলো চান্স দেওয়া হয়েছে যাতে হচ্ছে নতুন করে আবার যাদের কোনো প্রবলেম হচ্ছে তারা যাতে অ্যাড হতে পারে, ট্রাইব্যুনালের অপশনটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো, যখন একটা পার্সন হচ্ছে 18 ইয়ার্স অফ ওল্ড হয়, তার মানে কি তার হচ্ছে অবশ্যই উচিত কি একজন রেজিস্টার হিসাবে, একজন মানে ভোটার হিসেবে নিজেকে রেজিস্টার করা, এবং তার হচ্ছে কি রেজিস্টার করতে গেলে তাকে কী করতে হবে, তার যে এজটা 18 হলো সেটাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কি যেখানে থাকে সে সেটাকে প্রুভ করতে হবে। আধার দিয়ে যেমন হচ্ছে প্রুভ করার একটা ব্যাপার থাকে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে, ইভেন হচ্ছে কি মানে কোন কোন ডকুমেন্টসগুলো ভ্যালিড থাকতে পারে, যেমন প্রুফ অফ এজ, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, আধার ইফ অ্যাভেলেবেল, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো করা হয়। এই সব কিছু ভেরিফিকেশন করার পরে কিন্তু যারা হচ্ছে সেই দায়িত্বে থাকে সেই অথরিটি তাকে হচ্ছে সেই ভোটার লিস্টে অ্যাড করে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো হোয়াট ইজ ইটিপিবিএস, খুব ইম্পর্টেন্ট। ইটিপিবিএস এর মানেটা হচ্ছে ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম, ঠিক আছে। ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম, এটা অ্যালাউ করে প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার জন্য কিসের মাধ্যমে, পোস্টাল ব্যালটের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রনিক্যালি, ঠিক আছে। এবার দেখো হু আর সার্ভিস ভোটার, এবার কথা হচ্ছে হু আর সার্ভিস, কিছু কিছু টার্ম হচ্ছে আমাদের মনে রাখতে হবে। সার্ভিস ভোটার কারা? সার্ভিস ভোটার হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন রকম সার্ভিস করে, যেমন আর্মি পার্সোনাল হতে পারে, নেভি পার্সোনাল হতে পারে, বিশেষ করে তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার কী করে বলো তো, যেমন ভোটের সময় মনে করো এদেরকে তোমার হচ্ছে ইনক্লুড করা হয়, ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে সঠিকভাবে কন্ডাক্ট হয়। তারপরে এয়ারফোর্স পার্সোনাল, এবং কিছু তোমার হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল থাকে যারা হচ্ছে কি তোমার হচ্ছে সার্ভিং আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে। তো এরা হচ্ছে তোমার হচ্ছে এদেরকে আমরা কি বলবো, আমরা এদেরকে সার্ভিস ভোটার বলবো। কারণ কি তারা হচ্ছে কি বলতো, তারা হচ্ছে বিভিন্ন কারণে তারা কি থাকে, বাইরে থাকে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম হোম। তো এই জন্য এদের কি বলবো, সার্ভিস ভোটার বলবো। এবার দেখো পরেরটা হচ্ছে কি ডিসাইডিং, ইলেকশন কমিশনের আরেকটা কাজ হচ্ছে ডিসাইডিং ইলেকশন ডেট। এই যে মনে করো ইলেকশন ডেট, কোন দিন ইলেকশন হবে সেটা কিন্তু ইসিআই ফিক্স করে, এবং যখন ফিক্স করে কোন কোন বিষয়গুলো দেখা হয়, দেখো ওয়েদার দেখা হয়, রেইন, আদৌ কি সেই সময়টা রেইন হতে পারে কিনা, হিট কীরকম থাকবে, ফার্মিং সিজন কিনা, স্কুল এক্সামিনেশন আছে কিনা, কলেজ এক্সামিনেশন আছে কিনা, ইভেন কোনো ফেস্টিভ্যাল আছে কিনা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কীরকম হতে পারে, এই সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু ইলেকশনটাকে তোমার হচ্ছে ইলেকশন ডেটটাকে তোমার হচ্ছে ফিক্স করা হয়, ঠিক আছে, যাতে ইলেকশনটা স্মুথলি কন্ডাক্ট হয়, ঠিক আছে। এরপরে দেখো রেজিস্টারিং পলিটিক্যাল পার্টি, এই ব্যাপারটা কীরকম দেখো, পলিটিক্যাল পার্টি অবশ্যই রেজিস্টার করতে হবে তাদের নামগুলোকে ইসিআর কাছে বিফোর কন্টেস্টিং ইলেকশন। মনে করো কেউ যদি কোনো একটা পার্টি ইলেকশনে তোমার পার্টিসিপেট করবে, তো সেই পার্টিসিপেট করার আগে তাকে অবশ্যই কি রেজিস্টার করতে হবে নিজের নামটা, কোথায়, ইলেকশনে, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। এবার দেখো এখানে কিছু ব্যাপার আছে, তার আগে আমি বলে দিই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে কী বুঝো তোমরা। অনেক সময় থাকে যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যে দাঁড়িয়েছে, একটা পার্সন যে হচ্ছে মনে করো কোনো একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে না, সেও কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারে, তাকে আমরা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলবো, ঠিক আছে। এবার দেখো তারাও কিন্তু তোমার হচ্ছে কন্টেস্ট করতে পারে ইলেকশনটা। এবার হচ্ছে পরেরটা হচ্ছে কি ইনার পার্টি ডেমোক্রেসিটা কি দেখো, পলিটিক্যাল পার্টি শুড হোল্ড রেগুলার ইন্টারনাল ইলেকশন, ঠিক আছে। মানে মনে করো সাপোজ একটা ভাস্ট লেভেলে একজন দাঁড়াবে আর কি, তার আগে কী বলতো, তার নিজেদের মধ্যে যাতে একটা ডেমোক্রেটিক ওয়েতে তারা হচ্ছে প্রার্থী নির্বাচন করে, ঠিক আছে। এটা কি তাদেরকে হেল্প করে তাদের লিডারকে তোমার হচ্ছে ডেমোক্রেটিক্যালি তোমার হচ্ছে কি চুজ করার ক্ষেত্রে, ঠিক আছে, ডেমোক্রেটিক ওয়েতে তারা হচ্ছে কিন্তু চুজ করতে পারে
যার ফলে কী বলতো তাদের নিজেদের যে মেম্বার, পার্টি মেম্বার, তাদের মধ্যে কিন্তু একটা সুষ্ঠু একটা পরিবেশ থাকে। এবার দেখো ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিসগুলোকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি। দেখো ইসিআইয়ের যে তোমার ডেটা, সেই ডেটা বা ইসিআইয়ের যে তোমার হচ্ছে নর্ম, সেই অনুসারে কিন্তু পলিটিক্যাল পার্টিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ন্যাশনাল পার্টি, যারা ন্যাশনাল লেভেলে ইলেকশনে পার্টিসিপেট করে। আরেকটা কি স্টেট বা রিজিওনাল পার্টি। আরেকটা হচ্ছে রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি। তাহলে 3 ধরনের পার্টি, একটা ন্যাশনাল পার্টি, একটা স্টেট পার্টি, একটা রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি। এবার দেখো পরেরটা হচ্ছে ইলেকশন সিম্বল। এই ব্যাপারটা কীরকম দেখো, তা ইসিআই মানে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেয় কী বলতো, ইলেকশন সিম্বল দেয় হ্যাঁ পলিটিক্যাল পার্টিদেরকে একটু রেকগনাইজ করার জন্য। যে মনে করো সাপোজ একটা তোমার সিম্বল দিল, এই সিম্বল অনুসারে আমরা বুঝতে পারবো যে না এই পার্টিকে বলা হয়েছে। ঠিক আছে, যেমন আমাদের এখানে লোটাস আছে, হ্যাঁ লোটাস যেমন হচ্ছে বিজেপি পার্টিকে তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করে। হ্যান্ড যেমন হচ্ছে কংগ্রেস, হ্যাঁ তারপরে এরকম অনেক আছে, এলিফেন্ট, বাইসাইকেল, তোমার হচ্ছে এরকম অনেক রয়েছে। হ্যাঁ কাস্তি হাতুড়ি রয়েছে, যেমন সিপিআইএমকে তোমার হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করায়। ঠিক আছে, হ্যাঁ জোড়া ফুল রয়েছে যেমন, যেটাকে তৃণমূলকে তোমার রিপ্রেজেন্ট করায়। ঠিক আছে, তো সিম্বল কিন্তু হেল্প করে ভোটারদেরকে আইডেন্টিফাই করতে পার্টি ইজিলি। ঠিক আছে, এবার হচ্ছে পরেরটা হচ্ছে কি কোয়াসি জুডিশিয়াল রোল। ব্যাপারটা কি দেখো, অনেক সময় কি দেখা যায়, দুটো গ্রুপ ক্লেম করে, ঠিক আছে, যে সেম পার্টি নেম বা সিম্বল। যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা সমস্যা চলছে, মনে করো যে তোমার হচ্ছে তৃণমূল দুটো ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো কেউ তোমার হচ্ছে বলছে যে আমরা আসল তৃণমূল, অন্যরা বলছে আমরা আসল তৃণমূল। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা থাকছে আর কি, এটাকে আমরা কী বলবো, কোয়াসি জুডিশিয়াল তোমার হচ্ছে রোল বলবো। ঠিক আছে, এখানে কিন্তু ইসিআইয়ের কাছে তোমার হচ্ছে সেই পাওয়ারটা থাকে। সে কিন্তু ইসিআই এখানে কোর্টের মতন কাজ করবে। সে ডিসাইড করে ফাইনালি যে কার হচ্ছে, কে হচ্ছে সিম্বলটা পাবে বা কে অ্যাকচুয়াল তোমার হচ্ছে সেই পার্টিটা মানে নেমটা হোল্ড করবে। ঠিক আছে, এবার দেখো ন্যাশনাল ভোটার্স ডে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক জানুয়ারিতে মনে করো 25th অফ জানুয়ারি আমরা সেলিব্রেট করি ন্যাশনাল ভোটার্স ডে। মনে রাখবে 25th অফ জানুয়ারি প্রত্যেক বছর আমরা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে আমরা পালন করি। এটা অ্যাকচুয়ালি কি, এটা এনকারেজ করে প্রত্যেকটা সিটিজেনকে, যাতে হচ্ছে তারা মানে একজন রেসপন্সিবল হিসাবে, সিটিজেন হিসাবে তারা হচ্ছে গিয়ে ভোটটা করে। ঠিক আছে, এবার দেখো ভোটার্স প্লিজ বলতে ব্যাপারটা কি বোঝায়। হ্যাঁ মানে সিটিজেন্স প্রমিস। ঠিক আছে, যেমন কি তারা হচ্ছে দেখো তাদেরও ব্যাপার এরকম থাকে যে তারা ইলেকশন কমিশন তো তোমার হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করছেই তৎপর, তার সঙ্গে একই রকমভাবে সিটিজেনরাও কী বলতো তাদেরকেও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যাতে হচ্ছে ইলেকশনটা কি সঠিকভাবে করা যায়। যেমন কি তারা 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 যদি সঠিকভাবে হাত বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, ইলেকশনটা তোমার হচ্ছে ডেমোক্রেসিটাকে প্রোটেক্ট করা যাবে। এছাড়াও কি তোমার হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যাবে, আর কি ভোট করা যাবে উইথাউট ফিয়ার। ঠিক আছে, এবং এটাও বলা হয় যে মানুষ তোমার হচ্ছে রিলিজিয়ান, কাস্ট, রেস বা ল্যাঙ্গুয়েজ বা কমিউনিটি এটার দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয়ে ভোট দিয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু কমন পিপলের যথেষ্ট একটা কী রয়েছে, রোল রয়েছে। এবার দেখো এনশিওরিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা কিন্তু করার জন্য তোমার হচ্ছে ইসিআই সবসময় তৎপর থাকে। তার মেইন মানে ব্যাপারটাই কী থাকে, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে, ট্রান্সপারেন্ট ইলেকশন করাতে হবে, অবশ্যই পিসফুল ইলেকশন করাতে হবে যাতে কোনো ভায়োলেন্ট না হয়, ইনক্লুসিভ করাতে হবে। ঠিক আছে, সবাই যাতে সমানভাবে সেখানে ইলেকশনে পার্টিসিপেট করে তাদের ভোটটা দেয়। সে রিচ, সে পোর, সবারই একটা ভোটের তোমার হচ্ছে সেম ভ্যালু। ঠিক আছে, এবার দেখো কেন তোমার হচ্ছে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট থাকে। কারণ হচ্ছে কি দেখো, যদি মনে করো ভোটগুলো যদি কেনা হয় বা কাউন্টেড করা হয় মনে করো ভুলভাবে, বা কিছু পিপল যদি মনে করো কিছু পিপল মনে করো গিয়ে ভোট না দিল, তার মানে কি আলটিমেটলি তোমার কি ডেমোক্রেসিটা অনেকটা উইক হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার হচ্ছে ইলেকশন কমিশনের একটা যথেষ্ট তোমার হচ্ছে প্রেশার থাকে, যাতে ইলেকশনটাকে সঠিকভাবে কন্ডাক্ট করা যায় ফ্রি অ্যান্ড ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ওয়েতে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একটা ইলেকশনকে তোমার হচ্ছে সঠিকভাবে কন্ডাক্ট করা নিয়ে যেতে পারে। ঠিক আছে,
এবার দেখো ইনক্লুসিভ ইলেকশন ব্যাপারটা কি। ইসিআই হেল্প করে প্রত্যেকটা সিটিজেনকে, এলিজিবল সিটিজেনকে, যাতে তারা ভোট দিতে পারে, এবং এটার জন্য কি স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করা হয়। যেমন দেখো পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস, স্পেশাল পার্সন যারা থাকে, ঠিক আছে, বা সিনিয়র সিটিজেন যারা থাকে, বা ট্রান্সজেন্ডার পার্সন, বা পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপ যারা থাকে, পিভিটি, জিএস, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা কী করা হয়, স্পেশাল তোমার হচ্ছে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। যেমন দেখো তোমার হচ্ছে হোম ভোটিং করানো হয়েছিল 2024 জেনারেল ইলেকশনে, ফার্স্ট টাইম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই প্রথমবার হচ্ছে হোম ভোটিং করানো হয়েছিল। যারা মনে করো 85 ইয়ার্স অফ এজ বা তার উপরে আছে, তাদের জন্য কী বলতো তোমার হচ্ছে সিনিয়র সিটিজেন যারা ছিল তাদের জন্য কিন্তু এই হোম ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এবং যারা হচ্ছে যে সমস্ত পার্সনগুলো তোমার হচ্ছে 40% বা তার থেকে বেশি তোমার বেঞ্চমার্ক ডিসঅ্যাবিলিটি আছে, ঠিক আছে, স্পেশাল কোয়ালিটিতে বিলং করে, তাদেরকে কিন্তু এই হোম ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটটাকে মানে সঠিকভাবে তারা যাতে দিতে পারে সেটা কিন্তু এনশিওর করানো হয়েছিল, ঠিক আছে। এবং এটাতে কি হয়, এটাতে কিন্তু ইলেকশনটা যথেষ্ট তোমার হচ্ছে ইনক্লুসিভ হয় আর হচ্ছে অ্যাক্সেসিবল হয়।